পাটুলির চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন ঘটেনি। তোমাকে বলে রাখি, গতকাল যে চিত্র দেখিয়েছিলাম, আজ সকালে যে চিত্র দেখিয়েছিলাম এবং এখন সমস্ত সময়টাই কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জলছবি। তুমি দেখে রাখো যে গোটা এলাকা এখনও পর্যন্ত জলবন্দী অবস্থায় রয়েছে, যদিও কলকাতার এখনও পর্যন্ত একাধিক জায়গা জলবন্দী অবস্থায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এইসব যে বহুতল রয়েছে, সেই বহুতলের নিচে এখনও পর্যন্ত জল জমা অবস্থায় রয়েছে। গোটা রাস্তা জলমগ্ন, মানুষ কোনো ক্রমে এখান থেকে পারাপার করছেন। সকালবেলায় আমরা দেখতে পেয়েছিলাম একজন বয়স্ক মহিলা, তিনি রাস্তা দিয়ে আসতে গিয়ে আচমকাই পড়ে যান। রাস্তার দৃশ্যমানতা কিছু নেই। এখানে এই যে বড় বহুতলগুলো রয়েছে, সেই বহুতলের নিচে জল জমে রয়েছে, গ্যারেজে জল জমে রয়েছে এবং শুধু তাই নয়, বিভিন্ন দোকানে জল উঠেছে, কারো বাড়িতে জল উঠে গিয়েছে এবং এই ভোগান্তি থেকে নিষ্কৃতি কিভাবে এখানকার বাসিন্দারা কিন্তু বুঝে উঠতে পারছেন না। কেননা গোটা পাটুলি জুড়ে শুধু জল আর জল, এবং সেই জল নিষ্কাশনের যে ব্যবস্থা কলকাতা পুরসভার তরফ থেকে করা হবে তা কিন্তু চোখে পড়ছে না। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডে। এই 110 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জলের নিচে রয়েছে এবং এই জলের নিচে থাকার দরুন এলাকার এই যারা বাসিন্দা রয়েছেন তারা অনেকেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এমনকি এমন কিছু মানুষ অভিযোগ করছেন যে রীতিমতো জল কিনতে হচ্ছে অনেক দাম দিয়ে, 600 টাকা জল কিনতে লাগছে, তেমনটাও কিন্তু এখানকার বাসিন্দাদের অনেকের বক্তব্য। গোটা বিষয় নিয়ে যেটা এলাকার বাসিন্দারা যথেষ্ট ক্ষুব্ধ। তারা বলছেন জল কতক্ষণে নামবে, জল নিষ্কাশনের কী ব্যবস্থা করা হচ্ছে তো পুরসভার তরফ থেকে তা তারা বুঝে উঠতে পারছেন না। স্বাভাবিকভাবেই ভোগান্তির চিত্রটা কিন্তু একবারে বৃষ্টির পর থেকে ঠিক একই রকম অবস্থায় রয়েছে এবং সেই জল যন্ত্রণায় গোটা পাটুলি অঞ্চলের মানুষজন। একদমই, অর্থাৎ দুর্যোগ মিটেছে কিন্তু দুর্ভোগ কমছে না, সেই ছবিটা বদল হয়নি। ধন্যবাদ তোমাদের দুজনকে। এবার দেখুন করেয়া রোডের ছবি। টানা বৃষ্টিপাতে একেবারে জলমগ্ন অবস্থা, অধিকাংশ বাড়িতেই নেই পানীয় জল। কিছুক্ষণ আগে পাটুলির যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা, বিদ্যুৎও নেই। আমাদের প্রতিনিধি আবির দত্ত কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। আমরা দাঁড়িয়ে রয়েছি শামসুল হুদা রোডে। গতকালকে টানা বৃষ্টিপাত বা গত পরশুদিন রাত্রিবেলা থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের জের বিভিন্ন জায়গা জলমগ্ন পরিস্থিতি ছিল। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে জল নেমে গেল, কিন্তু দেখা যাচ্ছে কঙ্কালসার চেহারাটা সামনে চলে আসছে। কোনো জায়গাতে রাস্তায় ডিপ্রেশন বা রাস্তা ডেবে গিয়েছে, কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত আবর্জনা স্তূপ তৈরি হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই অঞ্চলের অধিকাংশ বাড়িতেই পানীয় জল নেই বলে স্থানীয়রা জানাচ্ছেন। তারা রাস্তা অবরোধ করেছেন, এমনকি বিদ্যুতের সংযোগও এখানে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, অর্থাৎ কারেন্ট নেই। কখন থেকে নেই, কি বলছেন তারা, তাদের সাথে কথা বলবো। কখন থেকে নেই? দেখুন, কালকে সন্ধ্যে থেকে পুরো ব্ল্যাক আউট হয়ে গেল। ঠিক আছে, এখানে 65 ওয়ার্ডের তো খুবই অবস্থা খারাপ। কাউন্সিলর তো ঘুরেই দেখে না, ওনার লোকরা আসে শুধু অন্য অন্য কাজের লেগে আসে নিজের। এখন এতগুলো কাজ হওয়ার পরে জল যাচ্ছে না কেন? এর দায় কে? এর দায় আমি বলবো কর্পোরেশন। কর্পোরেশন কিছু কাজই করছে না, শুধু এক একটা প্ল্যান বার করছে। আমি বস্তি বাড়িকে বিল্ডিং বানিয়ে দেবো, প্ল্যান দিয়ে দেবো, আজ পর্যন্ত কোনো প্ল্যান দিচ্ছে না। বিল্ডিং হয়ে চলে যাচ্ছে, ওর নিকাশির কোনো জায়গা নেই, জলের কোনো জায়গা নেই। দুদিন থেকে আমাদের খাওয়া ফাওয়া যা ছিল, চাল ফাল সব ভেসে গেছে। আমাদের দুদিন থেকে এত জল, আমাদের বাড়ির সব সামান মতলব ফ্রিজ, টিভি, আলমারি সব মতলব খারাপ হয়ে গেছে। সরাসরি তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা দুর্ভোগের মধ্যে রয়েছেন এলাকার মানুষজন। বৃষ্টি থেমে রোদ উঠেছে কিন্তু শকুন্তলা পার্কে জল নামেনি। এলাকার বাসিন্দাদের জল পেরিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। এলাকার পুকুর, রাস্তা সব এক হয়ে গেছে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে না রাস্তা না নদী। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এভাবেই চলাফেরা করতে হচ্ছে এলাকাবাসীদের। জলমগ্ন শহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের সিএসসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হাতে নেই, আর কলকাতা পোর্ট, পরাক্কা ব্যারেজ, ডিবিসি, মাইথন, তারা একদম এখনো জল ছাড় মানে কোনোদিন ব্রেকিং করে না 20 বছর ধরে। ফলে বিহার ইউপিতে বৃষ্টি হচ্ছে, জলটা চলে আসছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, চলে আসছে। আমাদের সবটাই সামলাতে হচ্ছে। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিকিউশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবো।
এবং তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। শুধু আজকে নয়, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই সিএসসি কে দোষেছিলেন। সিএসসির কি বক্তব্য ছিল দেখুন। অত্যন্ত মর্মান্তিক কয়েকটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম 8টা কেস হয়েছে। এই 8টা কেসকে আমরা দেখেছি একটু ডিপ ডাইভ ইনভেস্টিগেশন করে, যে প্রায় এর মধ্যে 5টা বাড়ির তাদের নিজস্ব ওয়্যারিং থেকে তার কেন ইনসুলেশন খারাপ ছিল, কেন শর্ট খেয়ে হয়েছে, কোথাও একটা ফ্যাক্টরির ভিতরে কোনো একটা ইনসুলেশন শর্ট খেয়েছিল, সেখানে একটা ওয়্যারিং থেকে হয়েছে। 2টো জায়গায় লাইট পোস্টে হাত দিয়ে হয়েছে। স্ট্রিট লাইট পোস্ট কিন্তু জেনারেলি সিএসসি এটা ওন করে না বা মেনটেন করে না। কলকাতায় জমা জলে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়। নেতাজি নগরে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। চাকরি বা সাহায্য চাইছে না পরিবার। এই মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার ও সিএসসি। চাকরি চাই না, সাহায্য চাই না, কিন্তু ভবিষ্যতে যেন এমনটা না হয়। আমার বাবা যেভাবে মারা গেছে সেটা স্বাভাবিকভাবেই, আজকে সেদিন জল জমা ছিল এবং সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে মারা যায়, সেগুলি তো যখন মারা যায় তখন এটা স্বাভাবিক মৃত্যু না। এটা এরকম হওয়ার পেছনে যে কি কারণ বা কি তাৎপর্যপূর্ণ সেটা আমরা নিজেরাও জানতে পারিনি এখন। তো কিন্তু এইভাবে ইলেকট্রিকের মৃত্যুতে হওয়া, নিশ্চয়ই কোনো একটা ইলেকট্রিকে ফল্ট করেছিল, সেইভাবেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা স্বাভাবিকভাবে দেখা যায়। বিরুদ্ধে অভিযোগ বলতে এটা হচ্ছে সিএসসির একটা গাফিলতি তো আছেই। প্রত্যেক বছর বৃষ্টি হয়, প্রত্যেক বছরই মানুষের 1, 2, 3, 4 করে মৃত্যু ঘটে, সেই বিরুদ্ধে একটা আছে। এবং কেএমসি আছে এবং সর্বোপরি রাজ্য সরকার, তারা এই ঘটনাটি সেরকমভাবে তদারকি করতে পারেনি। তার জন্যই কেএমসি এবং সিএসসি তারা এটা করে যাচ্ছে। সিএসসি যদি প্রকৃত যদি মেনটেন করতে না পারে, তাহলে বছরের পর বছর সিএসসি কেন থেকে যাবে, সেখানে অন্য কেউ আসবে না কেন? তাহলে কি কোথাও একটা মানে সমঝোতা হয়ে রয়েছে পুরনো কোনো? এটা একবার আমাদের দেখা। প্রতিশ্রুতি পেয়েছে, চাকরির প্রতিশ্রুতি আমি সরাসরি পাইনি এবং এটা হওয়ায় কথা, কিন্তু আমি কোনো চাকরির প্রতিশ্রুতি পাইনি। আর চাকরির প্রতিশ্রুতি পেলেও আমি চাকরি করব না। সমীরণ পাল। সমীরণ, একদিকে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, অন্যদিকে দ্রুত নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। একেবারেই বাপিয়া, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে যশোর রোড রবীন্দ্র ভবনের সামনে সম্পূর্ণ অবরুদ্ধ। 2022-এর টেট উত্তীর্ণরা তারা রাস্তায় বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান এবং সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসার কথা। সেই কারণেই 2022-এর টেট উত্তীর্ণরা তাদের নিয়োগের দাবিতে তারা আজকে বিক্ষোভ কর্মসূচি নেয়। বারাসাত স্টেশন থেকে তারা কেএমসি রোড ধরে মিছিল করে আসে এবং শ্বেতপুকুর মোড়ে তাদের ব্যারিকেড করে পুলিশ আটকাবার চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর তারা রবীন্দ্র ভবনের প্রধান ফটকের সামনে চলে আসে, তাদেরকে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে যুদ্ধ অপায় ধস্তাধস্তি হয়। দুবার ব্যারিকেড ভাঙে এবং এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছে। তাদের বক্তব্য, টেট উত্তীর্ণ 2022 তারা দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন এবং দিন 15 আগে তাদেরকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে দ্রুত তালিকা বের করা হবে, দ্রুত নিয়োগ পদ্ধতি শুরু করা হবে, কিন্তু তিনি কোনো রকম কোনো উদ্যোগ নেননি এবং সেই প্রতিবাদে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। বারাসাত পুলিশ জেলার শীর্ষ কর্তারা রয়েছেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু তারা তাদের দাবিতে অনড়। পাবিয়া, ধন্যবাদ তোমায়।